Hi everyone, I welcome you all to my YouTube channel Ligatage English and Motivation Classes. আজকের এই ক্লাস থেকে তোমরা দুটো বেনিফিট পাবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পুরোপুরি খুঁটিনাটিভাবে বুঝে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, চিনিবার উপায় কি, অর্থাৎ কী করে আমরা চিনব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠন প্রণালী, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে কনভার্ট করব। তারপর হচ্ছে তোমার বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা যদি নাবোধক হয় তাহলে কীভাবে প্রয়োগ করব, যদি প্রশ্নবোধক হয় তাহলে কীভাবে লিখতে হবে, যদি বাক্যটা নাবোধক আবার প্রশ্নবোধক হয় তাহলে বাক্যটাকে আমরা ইংরেজিতে কীভাবে কনভার্ট করব, এই সমস্তগুলো তোমরা শিখে যাবে। পাশাপাশি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রচুর পরিমাণে তুমি স্পোকেন ইংলিশের জন্য বাক্যও তৈরি করতে পারবে, যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা না টেনে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েল, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ আ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার আগে বলে রাখি, টেন্স তো আমরা জানি টেন্স তিন প্রকার, তাই তো? টেন্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই প্রত্যেকটা টেন্সকে আবারও চার ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কী হবে? প্রেজেন্ট আগে জুড়ে দাও, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে কী হবে? একই কথা প্রযোজ্য, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও একই, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টেন্স। এই টেন্সগুলো ভালো করে না জানলে তুমি ইংরেজি কোনোভাবেই শিখতে পারবে না। আর শুধুমাত্র স্পোকেন ইংলিশ তো মানে ওইভাবে শিখলেও ইংরেজিটা সমৃদ্ধশালী হবে না, তাই তোমাকে একধারে গ্রামারও কিন্তু জানতে হবে। যাই হোক, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা কি বলতে পারি? দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ডাজ নট ইন্ডিকেট অ্যান ডেফিনেট টাইম অর অ্যাকশন, it simply shows the action done at present. ওকে, অর্থাৎ সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। কি বললাম? সাধারণভাবে বর্তমানকালে, পয়েন্ট অফ নোটেড, বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ওকে, একটা উদাহরণ, আমি লিখি। দেখো এখানে দুটো শব্দ রয়েছে, দুটো শব্দতে একটা বাক্য তৈরি হয়েছে, আমি লিখি। বুঝতে পারলাম? তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে আমি লিখি, একটা হচ্ছে সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? কে লিখে? আমি লিখি। আমরা মনে রাখবো ক্রিয়াকে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট, এবং ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। ওকে, তাহলে আমি লিখি, কে লিখে? আমি লিখি, আমিটা হচ্ছে সাবজেক্ট, আমি লিখি, লিখিটা হচ্ছে, লেখা হচ্ছে ক্রিয়া। আমরা মনে রাখবো একটা ক্রিয়া মানে ইংরেজিতে যাকে ভার্ব বলা হয়, একটা ক্রিয়া বা একটা ভার্বের তিনটে করে ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, বুঝে গেলাম? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনব কী করে, অর্থাৎ চিনিবার উপায়। প্রচুর বাংলা বাক্য থাকবে, আমরা কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট মানে বর্তমান। এবার দেখো আমি তোমাদেরকে চারটে বাক্য বলছি। আমি লিখি, আমি লিখিতেছি, আমি লিখিয়াছি, আমি 2 ঘন্টা ধরিয়া লিখিতেছি। এই দেখো চারটেই কিন্তু পরপর প্রেজেন্ট টেন্স, কিন্তু একটা ইনডেফিনাইট টেন্স, একটা কন্টিনিউয়াস টেন্স, একটা পারফেক্ট টেন্স এবং একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই মিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে চিনব কী করে? চিনিবার উপায় কি? চিনিবার উপায় মনে রাখো, মেমোরিতে সেট করে নাও। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা হয় তাকেই ক্রিয়া বলে। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হর্ষ ই, এ, অন্ত্যস্ত ই, হস্রু, দীর্ঘ, হর্ষি চিহ্ন, দীর্ঘি প্রভৃতি যুক্ত থাকবে। যেমন আমি পড়ি, দেখো এখানে হর্ষি যোগ আছে, বা তুমি এইভাবে যদি ভাবো যে হর্ষই যোগ আছে তাও কিন্তু হবে, আমি পড়ি। রাজু স্কুলে যাই, পুরো বাক্যটা দেখো বর্তমানকাল বুঝিয়েছে, আর ক্রিয়ার সঙ্গে কি যোগ রয়েছে? যাই, অন্ত্যেস্ত যোগ আছে, রাজু স্কুলে যাই। বুঝতে পারলাম? আমরা ভাত খাই, তুমি ফুটবল খেলো,
বাবা খবরের কাগজ পড়েন, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি করে চিনব? ওই যে বললাম বাংলা বাক্যে কি আছে, ই অ এ অন্ত্যেষ্ট হস্যি দীর্ঘ হস্য দীর্ঘ প্রভৃতি যোগ থাকবে। এটা দেখে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার আমি তো চিনে গেলাম যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার চিনে যাওয়ার পরে কিভাবে ওটাকে আমি বাক্যে প্রয়োগ করব? কিভাবে বাক্যে প্রয়োগ করব? অর্থাৎ বাক্য গঠন প্রণালী কি, মানে বাক্য প্রয়োগ করবো না, বাক্যটা কি করে গঠন করবো ইংরেজিতে। বাক্য গঠন প্রণালী, বাক্য গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আরেকটু আগে বললাম না একটা ভার্বের তিনটে ফর্ম, আমরা প্রেজেন্ট ফর্মটাকে বসাবো। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু বাক্যের কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। যেমন আমি স্কুলে যাই, তাহলে এটা যদি তোমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করি আমি স্কুলে যাই, এটা কোন টেন্স, তুমি কি উত্তর দেবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বর কোয়েশ্চেন, তুমি কি করে বুঝলে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? তুমি বলে স্যার পুরো বাক্যটা বর্তমান কাল বোঝাচ্ছে আর এখানে ক্রিয়ার শেষে অন্ত্যেষ্ট যোগ আছে, এটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পারলাম? তাহলে আমি স্কুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটাকে ট্রান্সলেশন করবো কিভাবে? আমি স্কুলে যাই, কে যাই? আমি। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আমিকে ইংরেজিতে বলে আই। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এখানে আমি স্কুলে যাই, ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? যাই। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো। যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আই গো, কোথায় যাই? টু স্কুল। আই গো টু স্কুল। হয়ে গেল। এই বাক্যটাই যদি ধরে নাও থাকতো সুমন স্কুলে যাই, তাহলে কি বলতাম? সুমন গোজ টু স্কুল। এবার তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে স্যার গোজ কেন হলো? কারণ হচ্ছে সুমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি তোমাদেরকে বাক্য গঠন প্রণালী বলতে গিয়ে বললাম যে বাক্যটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে সুমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি লিখবো? সুমন গোজ টু স্কুল। বুঝতে পারলাম? সুমন গোজ টু স্কুল। আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমরা, তাই তো? আমরা ফুটবল খেলি, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা। আমরা কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হয়নি, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস এর কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা ফুটবল খেলি, এটাকে আমরা বলবো উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। ওকে, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। সঞ্জয় ফুটবল খেলে, সঞ্জয় কিন্তু এবার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি লিখতে হবে? লিখতে হবে সঞ্জয় প্লেজ ফুটবল। বাবা খবরের কাগজ পড়েন, বাবা কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার। ফাদার, ফাদার রিডস দ্য নিউজ পেপার। দীপক স্যার ইংরেজি পড়ান, দীপক স্যার টিচার্স ইংলিশ, দীপক স্যার টিচার্স ইংলিশ। মনে রাখবে আমি আমরা তুমি তোমরা বাদে যা থাকে, আমি আমরা তুমি তোমরা বাদে যা থাকে পৃথিবীতে সেটা হচ্ছে থার্ড পারসন। আমি আমরা তুমি তোমরা বাদে যা থাকে সেটাই থার্ড পারসন। একজনকে বোঝাতে গেলে সিঙ্গুলার, একের অধিকজন বোঝালে প্লুরাল। অর্থাৎ যে শব্দটা আমি আমরা তুমি তোমরা পাবো না তা বাদে সেটা তখন তোমাকে বুঝে নিতে হবে এটা থার্ড পারসনে আছে। একটা বোঝালে সিঙ্গুলারে আছে, থার্ড পারসন সিঙ্গুলারে আছে। একের অধিকজন বোঝালে থার্ড পারসন প্লুরালে আছে। ওকে, হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বুঝে গেলাম, চিনব কি করে বুঝে গেলাম, বাক্য গঠন প্রণালী আমি বলে দিলাম। এবার হচ্ছে যে বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে আমরা এটাকে কিভাবে বাক্যে মানে ইংরেজিতে ট্রান্সলেশন করব। মনে রাখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রথমে, এতক্ষণ কিন্তু বলিনি এবার বলছি, প্রথমে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার করা হয়। তাহলে প্রথমে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কোথায় ডু বসাবো, কোথায় ডাজ বসাবো? বাক্যের কর্তা যেখানে দেখবো থার্ড পারসন সিঙ্গুলার আছে সেখানে ডাজ বসাবো, বাকি সমস্ত ক্ষেত্রে ডু বসাবো। এই প্রসঙ্গে মনে রাখবে ডাজ বসানোর পরে কিন্তু ভার্বের সঙ্গে আর এস বা ইএস যোগ করবো না। ওকে, উদাহরণ দিচ্ছি, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এটা কোন টেন্সে আছে? উত্তর হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আমি কি ভাত খাই জানতে চাইছি, মানে জিজ্ঞাসা করছি আমি কি ভাত খাই, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো ডু আই ইট রাইস। কারণ এখানে ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব,
সাহায্যকারী ভার্ব এখানে ডু বসলো, কারণ হচ্ছে সাবজেক্ট এখানে আই বলেছে, আইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ডু আই, খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, ডু আই ইট রাইস। তুমি কি ফুটবল খেলো, কি বলবো, ডু ইউ প্লে ফুটবল। রাহুল কি ফুটবল খেলে, তাহলে রাহুল কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বলবো ডাজ রাহুল প্লে ফুটবল। ডাজ রাহুল প্লেজ ফুটবল কি হবে, না হবে না, এটা ভুল। ডাজ রাহুল প্লেজ ফুটবল হবে না, হবে ডাজ রাহুল প্লে ফুটবল। বুঝে গেলাম। ঠিক একইভাবে মা কি রান্না করে, ডাজ মাদার কুক, মা থার্ড পার্সন সিঙ্গুলার। তোমরা কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। আমরা কি মাছ ধরি, ডু উই ক্যাচ ফিশ। তুমি কি পাখি দেখো, ডু ইউ সি বার্ড। বুঝতে পারলাম, এই ছিল প্রশ্নবোধক বাক্য। এইভাবে তোমরা বাক্যগুলোকে কন্টিনিউয়াস করতে থাকবে, একইভাবে ভাববে এবং এগুলোকে লেন্দি করতে থাকবে, দেখবে নিজে নিজে পেরে যাচ্ছ। নিজে নিজে যখন পারবে তখন দেখবে একটা নতুন করে একটা দেখবে ভালো লাগা তৈরি হবে, তোমার ইংরেজির প্রতি একটা অনুরাগ তৈরি হবে, মানে আসক্তি তৈরি হবে। বুঝতে পারছি। এবার হচ্ছে বাক্যটা যদি না বোধক হয় তাহলে কি করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা যদি না বোধক হয় তাহলে কি করব, তাহলে বলবো প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাহায্যকারী ভার্বসের ডু নট অথবা ডাজ নট বসাবো। একইভাবে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট, বাকি সকল ক্ষেত্রে ডু নট বসাবো। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নট অথবা ডাজ নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা মাথায় রাখতে হবে কিন্তু, প্রেজেন্ট ফর্ম, পয়েন্ট টু বি নোটেড। আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছি। যেমন আমি স্কুলে যাই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি স্কুলে যাই না, ক্রিয়ার লক্ষ্য করে অন্তস্থ আছে, আমি স্কুলে যাই না, তাহলে আই ডু নট গো টু স্কুল। রাহুল স্কুলে যায় না, রাহুল ডাজ নট গো টু স্কুল। তুমি ফুল তোলো না, ইউ ডু নট প্লাক ফ্লাওয়ার। তারা ফুল তুলে না, দে ডু নট প্লাক ফ্লাওয়ার। সুমি ফুল তোলে না, সুমি ডাজ নট প্লাক ফ্লাওয়ার। সুমি থার্ড পার্সন সিঙ্গুলার। বুঝতে পারছি। অর্থাৎ বাক্যটা যদি না বোধক হয় তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাহায্যকারী ভার্বের ডু নট অথবা ডাজ নট বসাবো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। বুঝতে পারলাম? ক্লিয়ার তো আমার কথা? এবার দেখো এইভাবে তোমরা এটাকে নাবোধক বাক্যগুলোকে কন্টিনিউ করো। এবারে হচ্ছে বাক্যটা যদি নাবোধক অথচ প্রশ্নবোধক হয়, একই সঙ্গে বাক্যটা নাবোধকও হবে আবার প্রশ্নও বোঝাবে। যেমন ধরে নাও, আমি কি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি না যদি জিজ্ঞাসা করি এটা কোন টেন্স, উত্তর দেবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এটা কি ধরনের বাক্য, এটা হচ্ছে নাবোধক অথচ প্রশ্নবোধক বাক্য। নাবোধক অথচ প্রশ্নবোধক বাক্য। তাহলে এর বাক্য গঠন প্রণালী কি, প্রথমে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাবো। পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু একটু ওয়ার্ড লাগানো আছে। প্রথমে ডু অথবা ডাজ বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তারপরে ভুল বলছি আমি, ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি কি ফুটবল খেলি না, ডু আই নট প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো না, ডু ইউ নট প্লে ফুটবল। এবার যদি বলি রাহুল কি ফুটবল খেলে না, তাহলে কিন্তু বলতে হবে ডাজ নট রাহুল প্লে ফুটবল। এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে এখানে স্যার ডাজের পরে নট কেন বসিয়ে দিলাম, কেন বসালাম? কারণ হচ্ছে এখানে দেখো সাবজেক্টটা রাহুল হচ্ছে নাউন। যদি বাক্যের কর্তাটাকে নাউন বোঝাই তাহলে কিন্তু নটটা সাবজেক্টের আগে বসাবো, অর্থাৎ প্রথমে ডু অথবা ডাজ বসিয়ে নিব, তারপরে নট বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। যদি বাক্যের কর্তাটা নাউন হয়, রাহুল কি ফুটবল খেলে না, ডাজ নট রাহুল প্লে ফুটবল। বুঝতে পারছো? ছাত্রটি কি স্কুলে যায় না, ডাজ নট দ্য স্টুডেন্ট গো টু স্কুল। বুঝতে পারছি? আমরা কি ভাত খাই না, ডু উই নট ইট রাইস। বুঝতে পারলাম? এইভাবে তোমরা বাক্যগুলোকে বাড়াতে থাকো, আমি পরে আরও কাজ দিচ্ছি অবশ্য। বুঝতে পেরেছি? এবার হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার যদি বাক্যটা যদি চিরসত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাই, তাহলে বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবসময় জাজ করা হবে। কীরকম? যেমন হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চারিদিকে ঘোরে, এটা চিরসত্য ঘটনা। তাহলে পৃথিবী হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, দ্য আর্থ
প্রথমে সাবজেক্ট বসালাম, ঘোড়ার ইংরেজি হচ্ছে মুভ, কিন্তু আর্থ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের সঙ্গে এস যোগ করে দেবো। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে, দ্য সান, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। বুঝতে পারলাম? সূর্য পশ্চিমে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের সঙ্গে দেখো সেটস অস্ত যাওয়া এস যোগ করে দিয়েছি। বুঝতে পারলাম? অর্থাৎ চিরসত্য ঘটনা বলে যেই বাক্যের দ্বারা চিরসত্য ঘটনা বোঝাবে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছি? এবার কি দেখবে অনেক সময় অতীত ঘটনা জীবন্ত করে বর্ণনা করলেও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অতীত ঘটনা জীবন্ত করে বর্ণনা করতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। কীরকম? যেমন ধরে নাও আকবর গুজরাট জয় করেন, আকবর গুজরাট জয় করেন, এটা কিন্তু অনেক দিন আগের কথা, তাই না? তাহলে আমরা কি বলবো? আকবর কনকোয়েস্টস গুজরাট। আকবর কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার তাই কনকোয়েস্টস হয়েছে, কনকোয়েস্টস মানে জয়লাভ করা। আকবর কনকোয়েস্টস গুজরাট। বুঝতে পারলাম? আবার কি যদি তোমার ধরে নাও নিয়ার ফিউচার বোঝাই তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। নিয়ার ফিউচার কীরকম? যেমন ধরে নাও হি জয়েন্স হিজ অফিস টুডে, সে আজ তার অফিসে যোগ দেবে। তার মানে এখনো কিন্তু যোগ দেয়নি, দেবে, সেন্সটা কিন্তু ফিউচার, তাও এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ হচ্ছে নিয়ার ফিউচার, মানে যে ফিউচারটা আর দূরে নেই। এরকম ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হবে। যেমন হি জয়েন্স হিজ অফিস টুডে, দিস অল আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। কয়েকটা এবার ভার্ব বলছি, দেখো সি, হেয়ার, লাভ, লিভ, বিলিভ, এই সমস্ত ভার্বগুলো যে রয়েছে কি বললাম? সি, হেয়ার, লাভ, লিভ, বিলিভ, কে নো ডাব্লিউ, নো, হিয়ার, এই সমস্ত ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এই সমস্ত ভার্বগুলো যদি কোনো সময় বাক্যে প্রয়োগ করতে হয় তাহলে বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করে নিব, মানে কনভার্ট করে নিব, নিয়ে এটাকে আমরা ট্রান্সলেশন করব। যেমন আই এম সিইং এ বার্ড হয় না, SEEING করে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, তখন আমরা বলবো আই সি আ বার্ড। আই এম নোয়িং ইউ, মানে আমি তোমাকে চিনতে পারছি, এরকম তুমি কোথাও দেখতে পাবে না, দেখবে লেখা আছে আই নো ইউ। বুঝতে পারলাম? আই এম লাভিং ইউ কোনোখানে লেখা নেই, অ্যাকচুয়ালি লেখা থাকে আই লাভ ইউ। দেখবে কোনোখানে লেখা থাকে না আই এম বিলিভিং ইউ, লেখা থাকবে আই বিলিভ ইউ। তাহলে এই সমস্ত লাভ, লিভ, হেয়ার, বিলিভ, নো, হি, তারপর হচ্ছে তোমার সে, এই সমস্ত ভার্ব, অবশ্য সেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়। এই সমস্ত ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা যায় না। এবার তোমরা বাক্যগুলোকে এক এক করে খাতায় আমি একটা একটা করে বলছি, এগুলো তোমরা উত্তর দেবে, আমার সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করো। তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? 2 নম্বর, তোমরা কি রোজ সকালে মাঠে হাঁটো? আমরা সকালে স্কুলে যাই, তাহারা মাঠে ফুটবল খেলে। তুমি আমাকে একটি পেন দাও। সুমন মাছ পছন্দ করে না। সুমন কি মাছ পছন্দ করে? আমরা কি মাছ পছন্দ করি না? সে কি তোমাকে একটি পেন দেয়? রাহুল কি তোমাকে একটি পেন দেয়? তুমি কি ভাত খাও? বালকটি জল পান করে। শিশুটি ঘুমায়। আমার বাবা রোজ সকালে খবরের কাগজ পড়েন। তোমার বাবা কি রোজ সকালে খবরের কাগজ পড়ে? তোমরা কি সকালে মাঠে হাঁটো? আমরা সকালে মাঠে হাঁটি না। রাহুল কি সকালে মাঠে হাঁটে না? এই বাক্যগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো। তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।